বৌমা অনামিকা সোফায় বসেছিল আর দুই বন্ধু প্রসাদ আর চক্রবর্তী দুজনে বসে গল্পগুজব করছিল। ঘরের ভেতরে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা রান্নাঘরে গ্যাস স্টোভে একজন রান্না করতে শুরু করে আর অন্যজন তরিতরকারি কাটাকাটি। বৌমা, তোমার বাবা যার সাথে বসে গল্প করছেন তাকে তুমি জানো? কে মা? তিনি চক্রবর্তী, তোমার বাবার ছোটবেলাকার বন্ধু। তিনি বিদেশে গিয়ে ব্যবসা শুরু করেন, ভাগ্য সাথ দেয়, এখন অনেক টাকা রোজগার করেন। কিন্তু দেখে তো তা মনে হলো না মা, বাবার মতনই উনি খুব সাদাসিধে মানুষ দেখতে লাগলেন। তোমাকে বললাম তো আগেই, তারা বাল্যকালের বন্ধু, তারা দুজনে এরকম সাধারণ দেখতে, তাই লাগছে। আমরা তো গরিব মানুষ, আমরা সাধারণের মতন দেখতেই লাগতে পারি, কিন্তু আপনি বললেন যে বাবার বন্ধু অনেক টাকা রোজগার করেন, তার সত্ত্বেও তিনি এত সাধারণ, তাহলে তো খুব বিশেষ ব্যাপার। এদিকে এসব কথা চলছিল। ওদিকে প্রসাদ আর চক্রবর্তীর মধ্যে যখন গল্পগুজব হয় তখন প্রসাদ বলেন, হ্যাঁ গো বৌমা, আমাদের জন্য একটু চা নিয়ে এসো তো। ঠিক আছে বাবা, 10 মিনিটের মধ্যে নিয়ে আসছি। অনামিকা এদিকে চা বানাতে লাগে আর ওদিকে প্রসাদ আর চক্রবর্তী গল্পগুজব করতে লাগে। বল রে চক্রবর্তী, 10 বছর ধরে তুই আমায় মনে রেখেছিস আর এত দূর থেকে দেখা করতে এসছিস, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার এখানে আসার পেছনে একটা খুব বড় কারণ আছে। তাই তো আমি ভাবছি যে নিজের ব্যস্ততম জীবন ছেড়ে আমার সাথে দেখা কেন করতে এলি? তাহলে এখানে আসার পেছনে আসল কারণটা কি? প্রসাদ একথা জিজ্ঞাসা করে ততক্ষণে অনামিকা গরম গরম চা বানিয়ে তাদের দুজনের জন্য নিয়ে যায়। তাদের দুজনকে চা দিয়ে অনামিকা তারপর সেখান থেকে চলে যায়। আগে বল, এত দূর থেকে এখানে আসার পেছনে আসল কারণটা কি? 1 মিনিট দাঁড়া, মা অনামিকা, এদিকে এসো তো। এভাবে ডাকাতে অনামিকা তার কাছে যায়। বাইরে গাড়িতে একটা লাগেজ ব্যাগ আছে, সেটা গিয়ে একটু নিয়ে এসো মা। এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি বিদেশি কাকু। তারপর অনামিকা সেখান থেকে চলে যায়, গিয়ে কারের দরজাটি খোলে, দেখে সিটের ওপরে চক্রবর্তী বাবুর কথা মতো একটা লাগেজ ব্যাগ রাখা আছে। সেই ব্যাগটি অতি কষ্টের সাথে তুলে তাকে বাড়িতে এনে দেয়। এই ব্যাগে এমন কি আছে বিদেশি কাকু, এটা যে খুব ভারী। এভাবে বলে ব্যাগটি তুলে তার সামনে গিয়ে সে রাখে। একটু দাঁড়াও মা, তুমিও দেখতে পাবে। চক্রবর্তী বাবু ব্যাগটা খোলেন। ব্যাগের ভেতরে অনেক টাকার বান্ডেল রাখা ছিল। খুব অবাক হয়ে দেখতে লাগে। প্রসাদও নিজের চোখের ওপরে বিশ্বাস করে উঠতে পারে না। সারদা অত টাকা ব্যাগের ভেতরে দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ওরে বাবা, এ যে অনেক টাকা! এত টাকা নিয়ে তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? এই টাকা আমার কঠিন পরিশ্রমের টাকা। যদি এই টাকা না থাকে তাহলে আমার আর্থিক পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠবে, তাই এই টাকাগুলো আমি তোর কাছে রাখতে চাই। এ কথাটা শোনার পরে সারদা আর অনামিকা একটু শান্ত হয়, কিন্তু তাদের মনে লোভ জাগে। ওদিকে প্রসাদ এত টাকা দেখার পরে সে খুব মনে মনে ভয় পেয়ে যায়। ভয় পেও না প্রসাদ, এই টাকার কারণে কখনো কোনো সমস্যা হবে না তোমার। ভরসা রাখো আর এই টাকার ব্যাগটিকে নিজের কাছে সামলে রেখে নাও। কিভাবে রাখবে, তুমি এটার কি করবে, সব তোমার ওপরে। যখন আমার টাকার প্রয়োজন হবে তখন আমি আসবো আর এই টাকা নিয়ে যাব। তোমার মনে ভরসা আছে যে আমি তোমাকে কখনোই কোনো কাজে না বলবো না, তাই তো তুমি এই টাকা নিয়ে আমার কাছে এসেছো। এখন আমি তোমাকে না বলি বা কি করে? যখন এত ভরসার সাথে তুমি বলছো, আমি এটাকে রেখে নিচ্ছি। প্রসাদের এই কথা শুনে চক্রবর্তী ভীষণ আনন্দিত হয়। তারপর তিনি নিজের গাড়ির কাছে যান। প্রসাদও তার সঙ্গে করে গাড়ির কাছে যান। চক্রবর্তী নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। প্রসাদ বাড়ির ভেতরে ফিরে আসে। তখন সারদা আর অনামিকা মনে লোভ নিয়ে ওই ব্যাগটির দিকে চেয়ে থাকে। হ্যাঁ, অনেক দেখা হলো, তোমরা দুজনে এবার একবারের জন্য ভেতরে গেলে আমি এই ব্যাগটা কোথাও লুকিয়ে রাখবো। এভাবে লুকিয়ে রেখে তুমি কি পাবে শুনি? মানে তুমি বলতে কি চাও, একটু খুলে বলো শুনি। বাবা, আসল কথা হলো এই টাকাগুলোকে ব্যাগে রাখলে তো
ঘুণ লেগে যাবে। কিন্তু যদি আমরা নিজেদের পালকের ব্যবসা লাগাই, তাহলে যখন পালকের চাষ হবে আমরা সেই থেকে যা লাভ করব, আবার টাকাগুলো এই ব্যাগের মধ্যে রেখে আমরা বিদেশি কাকুকে ফিরিয়ে দেব, তাই না মা? ঠিক বলেছ বৌমা। আচ্ছা শাশুড়ি বৌমা, তাহলে তোমরা এই কথাটা আমার কাছে লুকিয়ে রেখেছো কেন? হ্যাঁ গো বাবা, আমি আপনাকে এই কথাটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু মা যখন বাজারে গেছিল তরি তরকারি আনতে, তখন শ্যামলা নামের এক বয়স্কা মহিলা মাকে বলেছিলেন। এ কথা শুনে প্রসাদ ঠাট্টা করে বলে, কি বলেছে সে? যে বিদেশি কাকা আসবে আর টাকা দিয়ে যাবে। তোমরা পালকের ব্যবসা শুরু করো, তাতে অনেক লাভ হবে আর অনেক টাকা রোজগার করবে। না না বাবা, আজকাল পালক শাকের খুব ডিমান্ড, তাই উনি বললেন তোমাদের জমিও আছে, তোমরা তাতে পালকের চাষ করো। তখন আমিও ভাবলাম কথাটা উনি ঠিকই বলেছেন। তাই যদি হয় তাহলে কি করতে হবে? আমরা এখান থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা করতে পারি। পালকের আমরা ব্যবসা করব, তাতে যা লাভ হবে সেখান থেকে যা টাকা হবে সেটা আবার ব্যাগে রেখে দেবো। এ কথা শুনে প্রসাদও চিন্তা করতে লাগে। তারপর দেখে শাশুড়ি বৌমা দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অনেক চিন্তাধারা করার পরে প্রসাদ এ কথায় রাজি হয়ে যায়। শাশুড়ি বৌমা খুব আনন্দিত হয়। কিছু টাকা নিয়ে তারা নিজেদের জমিতে পালক লাগায়। এভাবেই দিন কাটছিল। শাশুড়ি বৌমা দুজনেই নিজের জমিতে পালকের চাষ করে। পালকগুলো বড় হওয়াতে বিক্রি করার সময় হয়ে আসে। শাশুড়ি বৌমা পালক কাটে আর ছোট ছোট বান্ডেল বানিয়ে সেগুলোকে বাড়ি নিয়ে আসে। তা দেখে প্রসাদ, হ্যাঁ, এতদিনে শাশুড়ি বৌমা যা ভেবেছিল সেটা সে করে দেখিয়েছে। অতি কষ্টে তারা পালকের চাষ করেছে, এবার সেগুলোর বান্ডেল বানাচ্ছে। কালকে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করলে তোমরা ভালোই লাভ পাবে। সেই লাভের টাকা থেকে যতটা টাকা তোমরা নিয়েছিলে সেই টাকাটা আমি আমার বন্ধুর ব্যাগে গিয়ে তারপর রেখে দেবো। আচ্ছা বেশ বাবা। একথা বলে প্রসাদ তারপর সেখান থেকে চলে যায়। শাশুড়ি বৌমা ট্রাক ডেকে আনে, তারপর তাতে পালক শাক রেখে বাজার নিয়ে যায়। এদিকে বাড়িতে বসে প্রসাদ সারদা আর অনামিকার বাজার থেকে ফিরে আসার অপেক্ষায় থাকেন। 1 ঘন্টা কেটে যায়, তারপর 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা বেরিয়ে যায়। আস্তে আস্তে বিকেল নেমে আসে, চারিদিকে অন্ধকার হয়ে যায়। ততক্ষণে শাশুড়ি বৌমা মুখ লটকিয়ে পালকের ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরে আসে। তাদের মুখের হাবভাব দেখেই প্রসাদ পুরো ব্যাপারটা বুঝে যায়। হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়। তা দেখে সারদা অনামিকা দুজনেই তাড়াতাড়ি করে প্রসাদকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু প্রসাদকে পরীক্ষা করেন। ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ওনার ভালো করে খেয়াল রাখবেন, সময়ে সময়ে ওষুধ দেবেন। ডাক্তারবাবু ওষুধ লিখে দেন। তারপর প্রসাদকে তারা বাড়িতে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। যাই পরিস্থিতি হোক না কেন, আমি বিদেশি কাকার সামনে আপনাকে কথার খেলাপ হতে দেব না। আপনি আমার উপরে একটু ভরসা রাখুন। এভাবে প্রসাদকে সান্ত্বনা দিয়ে সে নিজের ঘরে চলে যায়। রমেশ সেখানে ঘুমুচ্ছিল। অনামিকা খুব চিন্তা করতে লাগে। তারপর হঠাৎ করে অনামিকার মাথায় পালক পরোটা বানাবার একটা পরিকল্পনা আসে। পরের দিন যখন প্রসাদকে চেয়ারে বসানো হয়, তখন অনামিকা প্রসাদের কাছে আসে। বাবা, আমি ভেবেছি যে পালকগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে আমি পালক পরোটা বানিয়ে বিক্রি করব। পালক পরোটার ব্যবসা বেশ ভালো চলবে আর তাতে ভালো লাভও হবে। আজ আমি গিয়ে সেন্টার দেখে এসে ব্যবসা শুরু করে দেব। আপনি একটু ধৈর্য রাখুন। এরকমটা বলে অনামিকা পালক পরোটা বানাবার সব বন্দোবস্ত করে নেয়। তারপর একটা ঠেলায় করে সব জিনিসপত্র নিয়ে সে সোজা শহরে একটা সেন্টার পয়েন্টে গিয়ে ব্যবসা শুরু করে। এভাবেই দিন কাটে। অনামিকার পালক পরোটার কথা এবার ধীরে ধীরে সকলেই জানতে পারে। সবাই তার দোকানে ভিড় জমাতে লাগে। যা টাকা লাভ হয় সেটা নিয়ে অনামিকা প্রসাদের কাছে যায়। বাবা, এই নিন টাকা, এই টাকাটাকে একটু ভালো করে গুনে নিন তো, আর তারপর এই টাকাটা বিদেশি কাকার ব্যাগে গিয়ে সাবধানে রেখে দেন, তবে গিয়ে আপনি একটু শান্তি পাবেন। সেই টাকা দেখে প্রসাদ ভীষণ আনন্দিত হন এবং অনামিকাকে বলেন, ক্ষমা করে দিও মা, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। না না বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন। ভালো মানুষ ছিলেন, হঠাৎ করে আমার কারণে আপনার এত বড় একটা অসুখ হয়ে গেল। এমন পরিস্থিতিতে আমি আপনাকে ফেললাম যে ভালো মানুষটা, সুস্থ মানুষটা হঠাৎ করে বুকে ব্যথা হতে লাগলো। ভাগ্যিস ঈশ্বর প্রার্থনা শুনেছিলেন, কোনোভাবে তিনি আপনাকে রক্ষা করেছেন।
যখন যখন এ কথাটা ভাবছি আমার তো বুক ধড়ফড় করছে। এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। সারদা টাকার ব্যাগটি প্রসাদকে দিয়ে দেয়। সেই রাত্রিতে সকলেই খুব নিশ্চিন্তে ঘুমোয়। সেদিন থেকে সারদা আর অনামিকা পালক পরোটা বিক্রি করে নিজেদের জীবনযাপন করতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। একটি ট্রাকে নারকেল ব্যবসায়ী পরমেশ নিজের মজদুর রঙ্গার সাথে বসেছিল আর চাষের জমির দিকে যাচ্ছিল। চাষের জমির দিকে যাওয়ার পথে তারা দেখতে পায় একটি জায়গাতে স্তূপাকার করে নারকেল রাখা আছে। তা দেখে পরমেশ গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে সে চারিদিকে দেখতে লাগে। চাষের জমিতে সে দেখে ভাবনা আর হরিশকে ছুটে যেতে, আর তার পিছু পিছু দেখে অনামিকাও ছুটছে। মা, তুমি আমাকে ধরতে পারবে না। আমি ধরে নেব বাবা। তুমি দাদাকে যদিও ধরে নাও মা, আমাকে ধরতে পারবে না। আমি তোকেও ধরে নেব ভাবনা। এ কথা বলে সে ছুটছিলই, ততক্ষণে সে পরমেশকে দেখতে পায়। পরমেশকে দেখে অনামিকা তার কাছে যায়। আপনি কে? আপনার কি চাই? বোন, আমার নাম পরমেশ। আমি এখানে নারকেলের জন্য এসেছি। একথা বলতে বলতে সেই নারকেল বাগানের মাঝখানে সে একটা খুব সুন্দর বাড়ি দেখতে পায়। সেই বাড়িতে শাশুমা সারদা দাঁড়িয়ে ছিল। সে নারকেলের জল খাচ্ছিল আর চাষের জমির দিকে তাকিয়েছিল। তখনই সারদা দেখতে পায় যেখানে নারকেলগুলোকে জমা করে রাখা হয়েছিল সেখানে অনামিকা দাঁড়িয়ে আছে আর পরমেশের সাথে কথা বলছে। পরমেশ এসেছে, তার মানে সে নারকেল নিতে এসেছে। কিন্তু এর আগে তো কখনো সে বিনা জানিয়ে এখানে আসেনি। তারপর এমন কি হলো যে না জানিয়ে সে আজ চলে এলো? কিন্তু সে তো বৌমার সাথে কথা বলছে। এমন কি বলছে সে? তাহলে কি বৌমা বেশি দাম নিয়ে নারকেল বিক্রি করছে আর সেই কমিশনটা নিজে রাখছে আর ছেলের মাধ্যমে নারকেল পাঠিয়ে দিচ্ছে? একথা ভাবতে ভাবতে সে নারকেল জল খাচ্ছিল নারকেলগুলোর কাছেই দাঁড়িয়ে। দেখুন, আমি এই নারকেলের ব্যবসা নিয়ে কিছুই জানি না। এসব আমার শাশুড়ি দেখেন। আমি তাকে গিয়ে ডেকে আনছি। আপনি এখানেই দাঁড়ান। দেখো বোন, আমি আজ থেকে এই নারকেলের ব্যবসা করছি না, অনেক দিন ধরে করছি। তোমার শাশুড়িকে চিনি, তেনাকে ফোন করে আমি এসেছি। তিনিই বললেন যে টাকাটা এনে বৌমাকে দিয়ে দিতে। কে? আমার শাশুড়ি? হ্যাঁ বোন, তোমার শাশুড়ি মা। বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করো শাশুড়ি মার কথায়, তার উপরে না করলে আর কার উপরে করবে? নারকেল বিক্রি করা পরমেশ দাদা, আমার বিয়ের 10 বছর হয়ে গেছে। আমার দুটি সন্তান আছে, হরিশ আর ভাবনা। তারা স্কুলেও যায়, কিন্তু এখনো আমার শাশুড়ি আমাকে বৌমা রূপে স্বীকার করেনি আর কখনো বৌমা বলে আমাকে ডাকেও নি। সে আমাকে টাকা দিতে কি করে বলতে পারে? আরে তিনি বলেছেন, না হলে আমি কেন বলতাম? বয়স্ক মানুষ, উনি আমাকে বলেছিলেন, তাই আমি তোমাকে দিচ্ছি। না হলে আমি কেন দেব বলো? পরে যদি উনি ফোন করে বলেন যে তুমি কেন দাওনি, তাহলে আমি জানি না, আমি বলবো এতে আমার কোনো দোষ নেই। একথা বলাতে অনামিকা চিন্তায় পড়ে যায়। তারপর সে মনে মনে ভাবতে লাগে, যখন পরমেশ ভাই বলছে আমাকে বিশ্বাস তো করতেই হবে। হতে পারে আমার শাশুড়ি আমার মুখের সামনে আমাকে বৌমা রূপে স্বীকার করেননি। হয়তো বাইরের লোকেদের কাছে বলে যে ও আমার বৌমা, তাকে গিয়ে দিয়ে দিও। সে বলুক বা না বলুক, তাহলে কি আমি ওনার বৌমা নই? সে যাই হোক, আমি তো ওনারই বৌমা না? একথা ভাবছিলই, ততক্ষণে পরমেশ বলে ওঠে, কি গো বোন, এই নাও টাকাটা রাখো। একথা বলে পরমেশ অনামিকাকে টাকাটা দিয়ে দেয়। এদিকে অনামিকা টাকা গুনতে লাগে আর পরমেশ নিজের চাকর রঙ্গাকে বলে নারকেলগুলোকে ট্রাকে রাখতে। এত কম টাকায় আমার শাশুড়ি আপনাকে নারকেল দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এর থেকেও কম টাকায় দেয়। আমি আজ থেকে নই, অনেক আগে থেকে নারকেলের ব্যবসা করছি, তোমাকে মিথ্যে বলবো কেন? একথা বলে সব নারকেলগুলোকে ট্রাকে রেখে সেখান থেকে সে চলে যায়। অনামিকা টাকাটা নিয়ে বাড়ির ভেতরে যেতে লাগে। সারদা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। আমি এমন হাবভাব করব যেন আমি কিছু দেখিনি, দেখি বৌমা কি করে। এরকমটা ভেবে সে সোফায় গিয়ে বসে পড়ে। ততক্ষণে অনামিকা টাকাটা নিয়ে সোজা শাশুড়ি মার কাছে যায়। মা, পরমেশ নামের এক নারকেলের ব্যবসায়ী এসেছিল। সে আমার হাতে টাকা দিয়ে নারকেলগুলো ট্রাকে নিয়ে চলে গেছে। এমনটা বলে অনামিকা শাশুড়ি মার হাতে টাকাটা দেয়।
সারদা সেই টাকা গোনে। টাকাটা গুনে সারদা দেখে টাকা কম আছে। এবার সারদা ভীষণভাবে রেগে যায়। তারপর রেগে মেগে অনামিকাকে বলে, এই অনামিকা, সত্যি করে বলো, পরমেশ এইটুকু টাকা দিয়েছে, না তুমি অর্ধেক রেখেছ আর অর্ধেকটা আমাকে দিচ্ছ? না না মা, সত্যি বলছি, পরমেশ যা আমাকে দিয়ে গেছে আমি তোমাকে সেটাই দিলাম। আমাকে ঠকিয়েছ, তোমাকে শিক্ষা দেব। একথা বলে সারদা পরমেশকে ফোন লাগায় আর ফোনটাকে স্পিকারে রাখে। নমস্কার গিন্নিমা, টাকাটা আমি অনামিকা দিদির হাতে দিয়ে এসছি, তিনি দিয়েছেন তো? নমস্কার পরমেশ, অনামিকা যে টাকাটা আমাকে দিচ্ছে সেটা তো নারকেলের অর্ধেক টাকা। তুমি অর্ধেক টাকা দিয়েছো না পুরো টাকা দিয়েছো? গিন্নিমা, আপনি তো আমাকে চেনেন, যদি আমার কাছে টাকা নেই আমি বলবো আমার কাছে টাকা নেই, আর থাকলে বলবো আছে। আমি সব টাকা অনামিকা দিদির হাতে দিয়ে এসছি। ঠিক আছে পরমেশ, তুমি নিজের কাজ করো। এই বলে সারদা ফোনটা রেখে দেয়। তারপর রেগেমেগে অনামিকাকে দেখে। অনামিকা ভয়ের চোটে, আমার উপরে বিশ্বাস করুন মা, পরমেশ যা টাকা দিয়েছিল সবটা আমি আপনাকে এনে দিয়ে দিয়েছি। পরমেশ আমার সাথে অনেক দিন ধরে কাজ করছে, সে খুব সৎ মানুষ। তুমি অর্ধেক টাকা নিজের কাছে লুকিয়ে রেখেছো আর আমায় দিচ্ছ না। বলো, কোথায় রেখেছো সেই টাকা? মা, আমার কোনো রকমের কোনো দোষ নেই, আমি টাকা নিইনি, বিশ্বাস করুন। আমি আপনার বৌমা, আপনার আমার উপরে ভরসা নেই? না অনামিকা, যেহেতু তুমি গোবিন্দর মেয়ে, গোবিন্দ আমাদের বাড়িতে সততার সাথে অনেক দিন ধরে মালির কাজ করে গেছে, তাই তোমাকে বকছি, মারধর করছি না। গিয়ে ওই লুকোনো টাকাটা সঙ্গে সঙ্গে নিয়ে এসো। মা, আসলে কথাটা শেষ হওয়ার আগেই সারদা তাকে ধাক্কা দিয়ে দেয় আর একটি লাঠি নিয়ে তাকে পেটাতে লাগে। হরিশ আর ভাবনা মাকে মার খেতে দেখে কাঁদতে লাগে। এদিকে সারদা মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। অনামিকা ব্যথার চোটে কাঁদতে লাগে। ততক্ষণ অন্ধকার নেমে আসে। বাইরের থেকে কাজ করে প্রসাদ আর রমেশ বাড়ি ফেরে। তারা দেখে অনামিকা বাড়ির বাইরে বসে আছে। তার সারা শরীর ক্ষত বিক্ষত, সে কাঁদছে বসে বসে। কি হয়েছে মা, এখানে কেন বসে? দাদু, ঠাম্মা মাকে খুব মেরেছে। ঠাকুমা মাকে মেরেছে? কি হয়েছে অনামিকা, বলো। এভাবে জিজ্ঞাসা করাতে তখন অনামিকা সব কথা এক এক করে খুলে বলে। সারদা, সারদা, বাইরে এসো। এভাবে জোর গলায় ডাকাতে সারদা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। এ কি সারদা, গত 10 বছর ধরে আমরা বৌমাকে দেখছি, আমরা ভালো করে জানি সে কি রকমের, তুমি জানো না নাকি? অনামিকা তোমার বৌমা হতে পারে, কিন্তু আমার নয়। গত 10 বছর ধরে আজ্ঞাকারী সেজেছিল সে, এবার তার চুরির স্বভাবটা ধরা পড়েছে, সে আমার বাড়িতে থাকতে পারবে না। তাহলে তুমি কি বলতে চাও মা? সে এখন কোথায় যাবে, কোথায় গিয়ে সে থাকবে? তোমার স্ত্রী হওয়ার আগে সে কোথাও তো থাকতো, সেখানে গিয়েই সে থাকবে। আমার স্ত্রী যদি এখানে না থাকে তাহলে আমিও এখানে থাকবো না মা। ভালো কথা, বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে যেও। ঠিক করছো না সারদা, ওদের বাড়িটা ভাঙা, যে কোনো সময় পড়ে যেতে পারে, তারা সেখানে কি করে থাকবে? তুমি আমার সাথে ঘরের ভেতরে আসবে, না ছেলে বৌমার সাথে তুমিও যাবে? আমি তোমার সাথেই আসবো সারদা, সব থেকে আগে আমি তোমার স্বামী, তারপর কারোর বাবা আর কারোর শ্বশুর মশাই। একথা বলে সারদা আর প্রসাদ ঘরের ভেতরে চলে যায়। অনামিকা আর রমেশ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে তাদের একটি পুরনো ভাঙা বাড়িতে থাকতে চলে যায়। বাবা, এবার আমরা কোথায় থাকবো? বলো না বাবা, আমরা এই বাড়িতে থাকবো। হ্যাঁ গো, বাড়ির বাইরে কিছু নারকেলের ডাল পড়ে আছে, সেগুলো নিয়ে এসো, বাড়িটাকে আগে ছেয়ে দিই। তার এই কথা শুনে রমেশ আর বাচ্চারা খুব আনন্দিত হয়, খুব কষ্ট করে। বাচ্চারাও রমেশ আর অনামিকাকে তাদের কাজে সাহায্য করে। নারকেলের পাতা দিয়ে তারা বাড়িটাকে ভালো করে ছেয়ে নেয়, আর সেখানেই রমেশ অনামিকা বাচ্চাদেরকে নিয়ে থাকতে শুরু করে। এভাবেই দিন কাটছিল। একদিন প্রসাদ শহরে যায়। ভারী বর্ষার কারণে সেখানে গিয়ে সে আটকে পড়ে। খুব বিদ্যুৎ আর গর্জনের ভয়ে সারদা ওই বাড়িতে বিন্দুমাত্র থাকতে পারে না। ভয়ের চোটে সে বৌমার নারকেল পাতার ঘরে চলে যায়। সেখানে গিয়ে বাচ্চাদের সাথে বিছানার ওপরে ঘুমিয়ে পড়ে। পরের দিন প্রসাদ পরমেশকে নিজের সঙ্গে করে নিয়ে সে সারদার কাছে আসে। বলো, চুপ কেন আছো? সত্যি করে বলো যে সেখানে আমার বৌমার কোনো দোষ ছিল? না বাবু, আমি ঠকিয়েছিলাম, আমি কম টাকা দিয়েছিলাম। তার কথা শুনে সারদা ভীষণভাবে রেগে যায়।
পরমেশের কাছে এসে তার গালে কষে একটা থাপ্পড় লাগায়। চলো বৌমা, আমাদের বড় বাড়িতে ফিরে চলো। তার কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয়। বৌমা বলে ডেকেছেন, এটাই অনেক মা। আমি এই নারকেল পাতার ঘরেই থাকতে চাই, আমাকে ক্ষমা করবেন। তার কথা শুনে সারদা বুঝতে পারে যে বৌমা মনে মনে ভীষণভাবে আঘাত পেয়েছে, ফলে সে আর তাকে জোর জবরদস্তি করে না। তখন থেকে বৌমা অনামিকা নিজের স্বামী আর বাচ্চাদেরকে নিয়ে ওই নারকেল পাতার ঘরে সুখে জীবন কাটাতে লাগে। কিন্তু এই ঘটনার পর থেকে শাশুড়িমা সারদার মনে নিজের বৌমা অনামিকার প্রতি খুব সম্মান জাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।